স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, খেলা শুরু হাসিনার। হাসিনা ওয়াকার গোপন টেলিফোন যোগাযোগ, বিরাট বার্তা পেয়েই অ্যাকশনে ক্যান্টনমেন্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শত্রু থেকে বন্ধু, খুলছে আওয়ামী লীগের অফিসের তালা। তারেকের হাতেই কি হাসিনার ভবিষ্যৎ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বরগুনায় তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা, টাঙানো হল শেখ মুজিব ও হাসিনার ছবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে গোলাগুলি, আহত ৩। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ যুবক কারাগারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জমানের জন্য শেখ হাসিনাকে যে দেশ ছাড়তে হয়েছিল তার নতুন করে বলার অপেক্ষা করে না, অথচ সেনাপ্রধান পদে হাসিনাই তাকে নিয়োগ করেছিলেন। বেশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে ওই ঘটনার জন্য এখন অনুতপ্তটা বোধ করেছেন সেনাপ্রধান ওয়াকার। তাই তিনি তার ভাবমূর্তি স্বচ্ছ করতে, হাসিনার বিশ্বাসযোগ্যতা ও আস্থা ফিরে পেতে দিল্লিতে থাকা আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বাংলাদেশে নির্বাচনের পর নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করতে যাচ্ছেন। আগামীকাল ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তারেক রহমান। একই দিনে নবনির্বাচিত সাংসদরা শপথ নেবেন। গঠিত হতে চলেছে নতুন সরকার। সেই সময় হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করছে, যে অডিওতে শোনা গিয়েছে হাসিনার সঙ্গে সেনাপ্রধানের ফোনালাপ। স্পষ্ট বোঝা যাচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও সেনাপ্রধানের সঙ্গে হাসিনার যোগাযোগ রয়েছে। ওয়াকারের সঙ্গে কি এখনও যোগাযোগ আছে? তবে সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে হাসিনার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের যোগাযোগ রয়েছে। তিনি বিভিন্ন প্রশ্নের জবাবদিহি করছেন বঙ্গবন্ধু কন্যাকে। শেখ হাসিনা ২০২৪-এ দিল্লি চলে যান, যদিও সেনাপ্রধানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। যোগাযোগ রেখে গিয়েছেন দলের নেতা কর্মীদের সঙ্গেও। সেখানে দলীয় ফোরামে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। নতুন যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে তাতে শোনা গিয়েছে হাসিনা বলছেন তিনি গোপালগঞ্জের বিষয়ে সেনাপ্রধানকে প্রশ্ন করেছিলেন, কিন্তু সেনাপ্রধান ওয়াকার সন্তোষজনক জবাব দিতে পারেননি। তিনি বলেছেন তারপর চাপ রয়েছে। হাসিনা পাল্টা জানতে চান তাকে কোন প্রান্ত থেকে চাপ দেওয়া হচ্ছে। এই বিষয়ে সেনাপ্রধান একদম নীরব ছিলেন। হাসিনার সঙ্গে কেন নিয়মিত যোগাযোগ রেখেছেন সেনাপ্রধান ওয়াকার? কেনই বা তিনি ওয়াকারকে পরামর্শ দিচ্ছেন? কারণ হিসেবে উঠে আসছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। বলা হচ্ছে সেনাপ্রধান জানতেন না যে হাসিনা দেশ ছেড়ে দিল্লির পথে পা বাড়াতে চলেছেন। হাসিনা যখন বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নেন সেই সময় সেনাপ্রধান তার নিজের ঘরে বিশেষ একজনের সঙ্গে বৈঠক করছিলেন। বাংলাদেশের রাজপথ সেই সময় ছাত্র জনতার আন্দোলনে উত্তাল। পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে তিনি তার বিশেষ বিশ্বস্ত লোকের সঙ্গে কথা বলছিলেন। তার ঘরে থাকা টিভির পর্দায় আচমকাই দেখানো হয় যে হাসিনা তার বাড়ি ছেড়ে দিল্লি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে শত্রু থেকে বন্ধু, খুলছে আওয়ামী লীগের অফিসের তালা। তারেকের হাতেই কি হাসিনার ভবিষ্যৎ? রাজনৈতিক অভিজ্ঞতা তারেকের তেমন নেই, তবে রক্তে মিশে রয়েছে রাজনীতি। বাবা মা দুইজনেই রাজনীতি করতেন, সেই সূত্রে দম্পতির পুত্রের রক্তের মধ্যে মিশে রয়েছে রাজনীতি। তাই সামান্য হলেও তারেক জিয়া বুঝতে পেরেছেন যে ২৪শে জুলাইয়ের আন্দোলনের উদ্দেশ্য শুধুমাত্র হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য সংগঠিত হয়নি। জুলাই আন্দোলনের মূল লক্ষ্য বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আদর্শগত একটি পরিবর্তন আনা। তারেক রহমান বুঝতে পারছেন যে হাওয়া ঘুরতে শুরু করেছে। নির্বাচনের দিন থেকেই বিভিন্ন জেলা শহরে আওয়ামী লীগ অফিসের তালা খোলা শুরু হয়েছে। ইউনূস সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে, দলের রাজনৈতিক কার্যক্রমের উপর জারি করে নিষেধাজ্ঞা। প্রায় ১.৫ বছর বাদে আওয়ামী লীগের কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা তাদের দলীয় কার্যালয় তালা খুলতে শুরু করেছেন। লক্ষ্য করার মতো বিষয় হল বিএনপির তরফে কিন্তু তাদের কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সে ভিডিওর সত্যতা যাচাই করেনি। আওয়ামী লীগের দফতরের তালা খোলা নিয়ে বিতর্কে জড়িয়ে গিয়েছে স্থানীয় বিএনপি নেতা আবু দাউদ। তিনি তার অবস্থান ব্যাখ্যা করতে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে আবু দাউদ বলেন যে ঘরটিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বলে দাবি করা হচ্ছে তিনি সেটি গুদাম ঘর হিসেবেই জানতেন। ১৩ তারিখ সকালে গ্রামের বাড়ি থেকে শহরে আসার সময় চাকলাহাট বাজারে ওই ঘরের সামনে লোকজনের জটলা দেখে সেখানে তিনি যান। স্থানীয়দের কাছে তিনি শোনেন জামায়াতে ইসলামীর এক কর্মী ওই গুদাম ঘর খুলতে দিচ্ছে না। পরে তিনি ওই কর্মীর থেকে চাবি নিয়ে গুদাম ঘরটি খোলার ব্যবস্থা করেন। পরে চাবি বাজার বণিক সমিতির কাছে জমা রাখা হয়। আরও জানিয়ে দেব
ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সেখানে আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হল কিনা এ নিয়ে আরও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন ইফতেখারুজ্জামান। টিআইবির পর্যবেক্ষণে বলা হয়, জাল ভোট পড়েছে ২১.৪% এবং প্রতিপক্ষের এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে ১৪.৩%। নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে ১২৫টি। সার্বিক পর্যবেক্ষণে টিআইবি বলেছে, শুরুতে তুলনামূলক সুস্থ প্রতিযোগিতার লক্ষণ দেখা গেল ক্রমান্বয়ে রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমের পুরাতন রাজনৈতিক চর্চা বজায় রেখেছেন। ফলে নির্বাচনে দল ও জোটের মধ্যে আন্তদলীয় কোন্দল, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমেই বৃদ্ধি পেয়েছে, যা নির্বাচন পরবর্তী সময়ে অব্যাহত। নির্বাচনী সহিংসতার পাশাপাশি পতিত কর্তৃত্ববাদী শক্তির ঘোষিত নির্বাচন বিরোধী তৎপরতার ফলে অস্থিতিশীলতা এবং ভোটারদের মধ্যে উদ্বেগ বিরাজ করেছে। পূর্বের ন্যায় রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনে অর্থ, ধর্ম ও পেশি, পুরুষতান্ত্রিক ও গরিষ্ঠতান্ত্রিক শক্তির ব্যবহার শুধু অব্যাহতই রাখেননি, বরং বিশেষ করে অর্থ ও ধর্মের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রশ্নোত্তর পর্বে নির্বাচনকে সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু বলে মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, প্রার্থীদের ৯৯% আচরণবিধি লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশন অনেক চেষ্টা করেছে, কিন্তু সক্ষমতার ঘাটতির কারণে অনেক কিছুর ব্যবস্থা নিতে পারেনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা জানতে চাইলে ইফতেখারুজ্জামান বলেন, পেছনে কোনো ইঞ্জিনিয়ারিং হতে পারে। নির্বাচন তুলনামূলক সুস্থ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে। এদিকে বরগুনায় তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা, টাঙানো হল শেখ মুজিব ও হাসিনার ছবি। জুলাই গণ অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিয়ন্ত্রণ নিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। আজ সোমবার বেলা ৩টের দিকে বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের নেতারা প্রবেশ করেন। এই সময় তারা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টাঙান। এরপর দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বেতাগী উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম দলীয় কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা দেয়ালে প্রথমে শেখ হাসিনার ছবি, এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে ফুলের মালা পরিয়ে দেন। এরপর কার্যালয়ের প্রধান ফটকে সাইনবোর্ড টাঙানো হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়। তিনি বলেন, ১৮ মাস দেশ একটি জঙ্গি গোষ্ঠীর দখলে ছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ধানমন্ডি 32 সহ আমাদের স্থানীয় দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করতে। তার নির্দেশ পেয়েই আমরা বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাই এবং দলীয় প্রধান শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় কার্যালয়ের ব্যানার টাঙাই। বিগত সময়েও আমরা বেতাগী উপজেলায় বিভিন্ন কার্যক্রম পালন করেছি। আরও জানিয়ে দেব, ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়ার অভিযোগে গ্রেফতার ৩ যুবক কারাগারে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিতে যাওয়ার অভিযোগে গ্রেফতার ৩ যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন মো সাকিব, মো জিহাদুল ইসলাম জিহাদ, রায়হান রেফাদ। এর আগে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ৩ জনকে আদালতে হাজির করে ধানমন্ডি থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক এসআই ইকবাল আহমেদ জিন্না প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আদালতে ৩ যুবকের পক্ষে তাদের আইনজীবী এম জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, শাহাবুদ্দিন রাজু সহ বেশ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের নভেম্বরের ৩০ তারিখ ধানমন্ডির কাজী নজরুল ইনস্টিটিউটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে বিভিন্ন স্লোগান ও মিছিল দেন।
এ সময় সেখানে ধানমন্ডি ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শওকত ওসমান বাবু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সালিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগ কর্মী মিলন খানকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় ধানমন্ডি মডেল থানার এসআই মোহাম্মদ আল হেলাল সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ৩ যুবককে আদালতে হাজির করা হয়।